নমস্কার, আমি অসিত বরণ সেন। আমরা এর আগে ভিডিওতে আমরা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজি, প্রিন্সিপালস এন্ড প্রসেস অফ বায়োটেকনোলজি। আমরা সেকেন্ড পার্ট যেটা পড়বো এই ইউনিটের, দ্যাট ইজ অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি, মানে এই জৈব প্রযুক্তিবিদ্যা তার কি কি প্রয়োগ রয়েছে, লাভ কি। আমরা পড়ে তো যাচ্ছি, পড়ার পরে লাভটা কি হচ্ছে সেই লাভটা দেখবো আমরা এখানে, লাভ নাকি লোকসান দেখবো। তো কি কি আছে এগ্রিকালচারে, তার অ্যাপ্লিকেশনস আছে। প্রথমে আমরা দেখবো, আমরা তিনটে ফিল্ডে দেখবো, একটা হচ্ছে এগ্রিকালচারে দেখবো, একটা মেডিসিনে দেখবো, ঠিক আছে। তো প্রথমে দেখি আমরা এগ্রিকালচারে দেখো জিএম ক্রপস, জেনেটিক্যালি মডিফাইড ক্রপস, ঠিক আছে। স্ট্রেস টলারেন্স, প্রচন্ড স্ট্রেস কন্ডিশনে থাকলে সেটাকে যারা টলারেট করতে পারে। আর হচ্ছে আরএনএ ইন্টারফিয়ারেন্স টেকনোলজি, পরে আমি আসছি এটাকে ডিটেলসে। এই দেখো অ্যাপ্লিকেশনস ইন এগ্রিকালচার, কৃষিকাজে তিনটে অপশন, একটা হচ্ছে অ্যাগ্রোকেমিক্যাল বেসড এগ্রিকালচার, অর্গানিক এগ্রিকালচার, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ক্রপ বেসড এগ্রিকালচার, যেটাকে আমরা সহজে বলছি জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস। কারা তারা? না, যে কোনো উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ঠিক আছে, বা প্রাণী যার মধ্যে ম্যানিপুলেট করে আমরা জিন ঢুকিয়েছি এবং যেটা আমাদের মানব কল্যাণে ব্যবহৃত হচ্ছে। নাও আমরা এর পরেরটাতে যাই, অ্যাডভান্টেজেস অফ জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্টস। আমরা যে মডিফিকেশন তো করে দিলাম, কি কি অ্যাডভান্টেজেস পাচ্ছি দেখো। এগুলো টলারেন্ট হচ্ছে টু অ্যাবায়োটিক স্ট্রেসেস, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড খরা, সল্ট, এই সুন্দরবন অঞ্চলের সল্ট এরিয়াতে কি করে বেঁচে থাকছে, হিট এরিয়াতে কি করে থাকছে। আর আসছে পেস্ট রেজিস্ট্যান্ট ক্রপ রিডিউস কেমিক্যাল পেস্টিসাইডস, ঠিক আছে, পেস্ট রেজিস্ট্যান্স গুলো কি করে করছে। আর হচ্ছে পোস্ট হারভেস্ট লস, অনেক সময় এই যে ধানের খেতে পড়ে আছে তাতে অনেক নষ্ট হয়ে যায়, সেগুলো থেকে আমরা কিভাবে রিকভার করতে পারি। এফিসিয়েন্সি অফ মিনারেল ইউজ, আর হচ্ছে নিউট্রিশনাল ভ্যালু ইনক্রিজ করা। বাড়িতে টমেটো আছে ফ্রিজে, আর মাকে বা বাবাকে জিজ্ঞেস করবে শীতকালে, এখন আর পাওয়া যায় না, ছোট ছোট আমরা দেশি টমেটো পেতাম, সেই টমেটো বেশি দিন থাকতো না। অথচ বাড়ির ফ্রিজে যে টমেটোটা আছে, বা বাড়িতে যে ফ্রিজ দোকান থেকে যে বাজার থেকে কেনা হয়েছে, সেই টমেটো কিন্তু অনেক দিন থাকছে এবং শক্ত, তাই তো। তো সেইগুলো কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি তৈরি করা হয়েছে। আর হচ্ছে নিউট্রিশনাল ভ্যালু যেটা বলছিলাম, গোল্ডেন রাইস, ধানের মধ্যে বিটা ক্যারোটিন জিন ঢুকিয়ে দেওয়া হয়েছে, ফলে কার্বোহাইড্রেটও পাচ্ছি, তার সাথে সাথে ভিটামিন এও পাচ্ছি। ক্লিয়ার? এই জিএম is used to create the tailor-made plants and supply the alternative resources, that is starch, fuels, pharmaceuticals or industries. Now এরপরে দেখো পেস্ট রেজিস্ট্যান্ট প্লান্ট কি কি হয়েছে। পেস্ট রেজিস্ট্যান্ট প্লান্টের মধ্যে বায়োপেস্টিসাইড গুলো আমরা বলতে পারি, যে প্লান্টস গুলোকে, তার মধ্যে কি হচ্ছে ইনসেকটিসাইড রিডিউস করছে। আমরা ইনসেকটিসাইড গুলো, কেমিক্যাল ইনসেকটিসাইড গুলো ইউজ করতে আমাদের রেস্ট্রিকশন থাকছে, পলিউশনটাকে কন্ট্রোল করতে পারছি আমরা। তার মধ্যে কতগুলো দায়িত্ব, বিটি কটন, বিটি ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, বিটি কর্ন, রাইস, টমেটো, পটেটো, সয়াবিন, এগুলো হচ্ছে তোমার পেস্ট রেজিস্ট্যান্ট প্লান্টস গুলো। এরপরে দেখো পেস্ট রেজিস্ট্যান্ট প্লান্টের মধ্যে প্রথম যেটা বলছিলাম, এটা তোমাদের জানাটা অত্যন্ত দরকারি, প্রচুর প্রশ্ন এখান থেকে আসবে। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া হ্যাভ প্রোটিনস দ্যাট কিল ইনসেক্ট লাইক কোলিপ্টেরান্স, বিটলস, যেগুলো লেপিডোপ্টেরান্স অ্যান্ড ডিপটেরান্স, এই বর্গের পতঙ্গগুলোকে এরা কিল করতে, মারতে পারে। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ফর্মস এ টক্সিক ইনসেকটিসাইডাল প্রোটিন, যাকে বিটি টক্সিন বলে, ক্রিস্টাল ফর্মে করে। ডিউরিং এ পার্টিকুলার ফেজ অফ দেয়ার গ্রোথ ইট ডাজ নট কিল দ্য ব্যাসিলাস, ব্যাকটেরিয়াকে মারে না, অ্যাজ ইট এক্সিস্ট অ্যাজ ইনঅ্যাক্টিভ প্রোটক্সিন, ওদের শরীরে তৈরি হয় ব্যাকটেরিয়ার মধ্যে, সেটা প্রোটক্সিন রূপে থাকে। এইবারে সরি, ওই প্রোটক্সিনটা যখন কোনো একটা অ্যানিমাল খাচ্ছে, বা অ্যানিমাল মিনস ওই যে ডিপটেরন এগুলো খাচ্ছে, when an insect ingests the inactive toxin, যেটা প্রোটক্সিন বলছিলাম, it is converted into active toxin due to alkaline pH of the gut, ওদের যে অন্ত্রে যে গাটের মধ্যে যে অ্যালকালাইন পিএইচটা আছে, সেই পিএইচ এর জন্য ওদের ওটা কনভার্ট হয়ে যাচ্ছে, সলিউবলাইজ দ্য ক্রিস্টালস, দ্য টক্সিন বাইন্ডস টু দ্য সারফেস অফ মিডগাট এপিথেলিয়াল সেলস অ্যান্ড ক্রিয়েটস এ পোর, ছিদ্র, ফুটো ফুটো করে দেয়, ওদের অন্ত্রে ক্ষত তৈরি হয়।
ইট কজেস দ্য সেল সোয়েলিং অ্যান্ড লাইসিস, ডেথ অফ দ্য ইনসেক্ট। আমাদের কোনো ক্ষতি হলো না, ব্যাকটেরিয়ারও কোনো ক্ষতি হয়নি, হলো কার? সেই প্রোটিনটা, সেইটা যে খাচ্ছে যে পতঙ্গগুলো। ঠিক আছে, এটা একটা ছকের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে ক্ষতিটা হচ্ছে, কোন কোন জায়গাতে গিয়ে কোথায় বাইন্ড করছে রিসেপ্টরের সাথে, এই ছবিটা। ঠিক আছে, নাও BT toxin genes are isolated from Bacillus thuringiensis and compared to crop plants such as cotton, গাছের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। Most BT toxins are insect group specific, সবসময় মনে রাখবে এটা গ্রুপ স্পেসিফিক, তাহলে তো মুশকিল হয়ে যাবে, অনেক পতঙ্গ মরে যেতে পারে। যেটা named as Cry1AC, named Cry gene, toxin is coded by gene, যে জিনটা ওই প্রোটিনটা তৈরি করে, and this protein are encoded by genes Cry1AC and Cry2AB, control the cotton bollworms, and Cry1B controls the corn borer, এগুলো ছিদ্র করে। এই হচ্ছে কটন। নাও আরেকটা বলি, নিমাটোড রেজিস্ট্যান্ট টোব্যাকো প্ল্যান্ট। একটা নিমাটোড, মেলিডোগাইন যে ইকগনিটা, সেইটা কি করে, বিভিন্ন টোব্যাকো গাছের মধ্যে রিডাকশন করে দেয়, ইল্ডের প্রোডাকশনটাকে কমিয়ে দেয়। সেইখানে আরএনএ ইন্টারফারেন্স স্ট্র্যাটেজিকে ফলো করে আমরা কি করেছি, জিন সাইলেন্সিং এর মাধ্যমে আরো রেজিস্ট্যান্ট করে দিচ্ছি ওই নিমাটোড থেকে, যে নিমাটোডটা যাতে ওকে আক্রমণ না করতে পারে। ক্লিয়ার? নাও এই নিমাটোড রেজিস্ট্যান্স টোব্যাকো প্ল্যান্টস এর মধ্যে কি কি প্রসেসগুলো আমরা জেনেটিক এলিমেন্ট ট্রান্সপোজনের মাধ্যমে এটাকে ঢুকিয়েছি। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট জানা দরকার, অ্যাগ্রোব্যাকটেরিয়াম ভেক্টরস। ওই যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম ভেক্টর যেটা বললাম আমি, say nematode specific genes DNA is introduced in the host plant and sends antisense RNA, এবং তারা কি করে, ডাবল স্ট্যান্ডার্ড DS RNA তৈরি করে। ইট ইনিশিয়েটস দ্য RNA ইন্টারফিয়ারেন্স অ্যান্ড সাইলেন্স দ্য স্পেসিফিক mRNA অফ নিমাটোড। ক্লিয়ার? নাও এরপরে যেটা চলে আসছি, এতগুলো গেল তো তোমার ওই এগ্রিকালচারের মধ্যে। এরপরে আসছি আমরা মেডিসিন। আচ্ছা, এখানে আমি একটা কথা এগ্রিকালচারের তখন বলতে গিয়ে বাদ চলে গেল, সরি। সেটা হচ্ছে যেটা ফ্লেভার সেভার, টমেটো কথাটা বলছিলাম। টমেটোটা আমাদের বাড়িতে এনে রাখলে, দেশি টমেটো যেটা, সেটা পচে যেত, গন্ধটা নষ্ট হয়ে যেত, কারণ ওর যে সেল ওয়ালে আছে পলিগ্যালাক্টোইউরেনেস জিন, সেটা নষ্ট, ওটা তাকে ওই সেল ওয়ালটাকে ড্যামেজ করতে, ওটা ন্যাচারাল প্রসেস ওদের। ওটা যদি ড্যামেজ না হয় তাহলে ওর থেকে ওর রিপ্রোডাকশন হবে না, বীজগুলো বাইরে বেরোবে না, কিন্তু আমাদের তো ক্ষতি হয়ে যাবে, আমরা তো স্টোর করতে পারবো না। ওই জন্য পলিগ্যালাক্টোইউরেনেসটাকে অনেক বেশি রেস্ট্রিক্ট ফর্মে করে দেওয়া হয়েছে, সাইলেন্সিং করা হয়েছে। ফলে দেখা যাচ্ছে ওই জিনটা এক্সপ্রেস করছে না এবং ওটা অনেক দিন সতেজ থাকছে। ওই যে মডিফাইড টমেটোটাকে বলা হয় ফ্লেভার সেভার, FLAVR SAVR, ফ্লেভার সেভার, ওটা মনে রাখবে, পরীক্ষায় খুব আসে। এবারে অ্যাপ্লিকেশনস ইন মেডিসিন। মেডিসিনের ক্ষেত্রে আমরা কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করেছি এটাকে। প্রথমে দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি হেল্পস টু দ্য মাস প্রোডাকশন অফ সেফ অ্যান্ড মোর এফেক্টিভ থেরাপিউটিক ড্রাগস। এই প্রোডাক্টসগুলো নন হিউম্যান সোর্স থেকে ইনডিউস দ্য আনওয়ান্টেড ইমিউনোলজিক্যাল রেসপন্সেস, বাট রিকম্বিনেন্ট থেরাপিউটিক্স ডাজ নট হ্যাভ such problems. At present, about 30 recombinant therapeutics have been approved. Of these 12 are being marketed in India. কারণ এগুলো তৈরি হওয়া মানে মার্কেটে দেওয়া যাবে না, অনেকগুলো এর আগে বলেছিলাম ডাউনস্ট্রিম প্রসেসিং, মানে অনেকগুলো সেফটি মেজার পার করে তারপরে মার্কেটে আনা হয়। আচ্ছা, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার ইনসুলিন, যেটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম, জিন থেরাপি আর মলিকুলার ডায়াগনোসিস, মেডিসিন ফিল্ডে এই তিনটে কাজ করে। জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং ইনসুলিনটাকে কিভাবে বলা হয়, কিভাবে তৈরি করা হয়, সেটা আমি আজকে আগের ভিডিওটাতে শুরুতেই বলেছিলাম। ইনসুলিন হচ্ছে অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস ম্যানেজ করে। ইনসুলিন ফ্রম দ্য প্যানক্রিয়াস অফ অ্যানিমালস, আমাদের আছে যে কোনো ম্যামালসের, ক্যাটলসের, বা আগের ভিডিওটাতে বলেছিলাম বোভাইন ইনসুলিন, পরকাইন ইনসুলিন, এই যে ক্যাটল, পিগস কজেস, যেগুলো আমরা কেন ইউজ করতে পারি না, ওটা তো আমরা ওখান থেকে ইউজ করতে পারতাম, অত কায়দা না মেরে, এত কষ্ট না করে। কারণ হচ্ছে এগুলো অ্যালার্জেটিক সাবস্টেন্স তৈরি করে, মাইন্ড ইট, এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে। কজেস দ্য অ্যালার্জি অর আদার টাইপস অফ রিয়াকশন টু দ্য ফরেন প্রোটিন, বহিরাগত প্রোটিনের প্রবেশে আমাদের শরীরে অ্যালার্জি তৈরি হতে পারে। নাও ইট ইজ পসিবল টু প্রডিউস দ্য হিউম্যান ইনসুলিন ইউজিং ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াকে ব্যবহার করে আমরা কিন্তু এটাকে করতে পারি। এই দেখো হিউম্যান সেল, ক্রোমোজোম, তার মধ্যে প্লাজমিডের মধ্যে, যেটা আমি আজকে আগের ভিডিওটাতে
শুরুতে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম যে হিউম্যান ইনসুলিনের জিনটাকে আইডেন্টিফাই করা হলো, কাটা হলো, প্লাজমিড বের করা হলো, প্লাজমিডের মধ্যে ওটাকে ঢুকিয়ে দেওয়া হলো, ঢুকিয়ে দিয়ে তাকে আবার ব্যাকটেরিয়াতে ফেরত দেওয়া হলো, ট্রান্সফর্মড হলো, সেটাকে বায়োরিয়েক্টরে দেওয়া হলো, বায়োরিয়েক্টর প্রচুর পরিমাণে রিকম্বিনেন্ট ডিএনএ থেকে প্রচুর ইনসুলিন তৈরি করে দিল, সেটাকে সেপারেট করে আমরা সেটাকে মার্কেট করছি। ক্লিয়ার? আচ্ছা, এরপর এই ইনসুলিনের সম্পর্কে একটু ধারণা দরকার। ইনসুলিনের দুটো পলিপেপটাইড চেন থাকে, চেন এ, চেন বি, দ্যাট আর লিঙ্কড বাই ডাইসালফাইড বন্ড। এই দুটো ডাইসালফাইড বন্ড দিয়ে জোড়া থাকে, শর্ট কোশ্চেন আসতে পারে। আর ইন ম্যামালস ইনসুলিন তৈরি হয় প্রো ইনসুলিন থেকে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনসুলিন এন্ড প্রো ইনসুলিন? প্রো ইনসুলিন মেড আপ অফ 3 চেন A, B, C. Pro insulin contains an extra stretch called C-peptide. This is the removed during the maturation of insulin. Pro-insulin A, B, C তিনটে পলিপেপটাইড চেন, whereas ম্যাচিওর ইনসুলিনে দুটো থাকে। ঠিক আছে, এখানে কটা করে অ্যামাইনো অ্যাসিড আছে সেটাও আসতে পারে। কার কতটা আছে? 21টা আর 30টা। আচ্ছা, নাও ইলি লিলি 1983 একটা কোম্পানি, আমেরিকান কোম্পানি, তারা ডিএনএ সিকোয়েন্সিং ব্যবহার করে চেন এ আর বি কে আলাদা করেছে, দিয়ে সেটাকে হিউম্যান ইনসুলিন করে প্লাজমিডের মধ্যে ঢুকিয়ে নতুন করে সিনথেসাইজিং করে ডাইসালফাইড বন্ড করে যেটা মার্কেটে নিয়ে এসছে। মার্কেটে যে ইনসুলিনটা পাওয়া যায় সেটা এরাই বেশিরভাগটাই করে। এই যে একটা পিড, অনেকে হয়তো বাড়িতে দেখতে পারো, বাড়িতে যারা হয়তো বয়স্ক মানুষ যারা ইনসুলিন নেন এইটা দেয়। আর জিন থেরাপি, জিন থেরাপি মানে কোনো একটা জীবের শরীরে কোনো একটা জিনের গন্ডগোল আছে, সেটাকে খারাপ জিন, ফল্টি জিন, সেটাকে আমি কেটে ফেলে দিচ্ছি, দিয়ে সেটাকে রিপ্লেস করছি এটা ভালো জিন দিয়ে, তাকে এক কথায় জিন থেরাপি বলে। ইট ইজ এ মেথড টু কারেক্ট এ জিন ডিফেক্ট ইন এ চাইল্ড অর এমব্রিও। হিয়ার দ্য জিনস আর ইনসার্টেড ইনটু এ পার্সন সেল অ্যান্ড টিস্যুস টু ট্রিট এ হেরিডিটারি ডিজিজ। ইট কম্পেনসেট ফর দ্য নন ফাংশনাল জিন। নষ্ট হওয়া জিনটাকে ওটাও কম্পেনসেট করে। ক্লিয়ার? এইটা হচ্ছে জিন থেরাপি। আর একটু পরিষ্কার, এই সেই প্রথম মেয়ে যার শরীরে এই যে অ্যাসান্তি ডি সিলভা ফার্স্ট 4 বছর বয়সে প্রথম করা হয়েছিল 1990-তে, 4 ইয়ার্স ওল্ড গার্ল, অ্যাডিনোসিন ডিয়ামাইনেজ এডিএ, অ্যাডিনোসিন ডিয়ামাইনেজ যে ডেফিসিয়েন্সি ছিল, সেই ডেফিসিয়েন্সিটাকে এনজাইমটাকে তৈরি করতে পারছিল না। ট্রিটমেন্ট বাই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন অর এনজাইম রিপ্লেসমেন্ট থিওরি, ইনজেকশন অফ এডিএ। ঠিক আছে, এইটা করার পরে এই মেয়েটি সুস্থ হয়ে যায়। ক্লিয়ার? ফার্স্ট জিন থেরাপি করা হয়েছিল এই মেয়েটির উপরে 4 বছর বয়সে। মেয়েটি এখন বড় হয়ে গেছে। নাও জিন থেরাপি নেডির ডিফেক্ট কিভাবে করা হয়েছিল, লিম্ফোসাইটস থেকে পেশেন্ট থেকে নেওয়া হয়েছিল, সেই প্রসেসটা এক ঝলকে দেখো, পরপর 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 বলা আছে। ক্লিয়ার? এরপরে যেটা আমরা দেখবো মলিকুলার ডায়াগনোসিস। বিভিন্ন ডায়াগনোসিসের ক্ষেত্রে কি করেছি, কনভেনশনাল মেথডস, দ্যাট ইজ সেরাম এন্ড ইউরিন অ্যানালাইসিস আর নট সুইটেবল ফর আর্লি ডায়াগনোসিস অফ ডিজিজ। শুধুমাত্র ওই রক্ত আর একটু ইউরিন টেস্ট করলাম তাতে অনেক সময় রোগ ধরা পড়ে না। সেই জন্য ইট ইজ পসিবল বাই টেকনিক্স লাইক রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, পিসিআর এন্ড এলাইজা। এই তিনটে অত্যন্ত ইম্পর্টেন্ট, পিসিআর, এলাইজা। এলাইজা তোমরা জানো এইচআইভি ডিটেকশনে করার ক্ষেত্রে, আর পিসিআর তো তোমরা জেনেই ফেলেছো সবাই, যে ওই করোনার দৌলতে আমরা পিসিআর জানতে পেরেছি। নাও এরপর আসছি মলিকুলার পিসিআর এর ক্ষেত্রে প্রেজেন্স অফ প্যাথোজেন্স গুলো নরমালি সাসপেক্টেড অনলি বেসড অন সিমটমস। বাই দিস টাইম দ্য কনসেন্ট্রেশন অফ প্যাথোজেন ইজ অলরেডি ভেরি হাই ইন দ্য বডি। কতটা কনসেন্ট্রেশন আছে আমাদের শরীরে করোনা ভাইরাসের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে ধরার জন্য পিসিআরটা খুব কমন ইউজ হয়েছিল, অনেক টাকাও খরচ হয়েছিল। আচ্ছা, নাও মলিকুলার এলাইজা, এনজাইম লিঙ্কড ইমিউনোজরবেন্ট অ্যাসে। এনজাইম লিঙ্কড ইমিউনোজরবেন্ট অ্যাসে, এটা কোন বেসিসের উপর দাঁড়িয়ে আছে? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। খুব ভালো করে মনে রাখবে। এইভাবে আমরা এলাইজার প্রসেসটা, পুরো প্রসেসটা তোমাদের দরকার নেই জানার, সিলেবাসে তোমাদের নেইও। নাও ট্রান্সজেনিক অ্যানিমালস, কোন কোন অ্যানিমালস গুলোকে ট্রান্সজেনিক অ্যানিমালস করা হয়েছে, কেন করা হয়েছে, কি দরকার সেটা একটু ভাবো। These are the animals whose genomes has been altered by introduction of an extra, that means বাইরের বহিরাগত জিন ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাই ম্যানিপুলেট করা হয়েছে আর কি। ট্রান্সজেনিক র্যাটস, র্যাবিটস, পিগস, শিপ, কাউজ, ফিশ,
Over 95% of the transgenic animals are mice, transgenic mice. তো এই ট্রান্সজেনিক বেনিফিট গুলো কি কি, কেন আমরা করব? টু স্টাডি দ্য রেগুলেশন অফ জিনস অন নর্মাল ফিজিওলজি অ্যান্ড ডেভেলপমেন্ট। সঙ্গে সঙ্গে আমি করে তো মানুষের উপর এক্সপেক্ট করতে পারি না, কারণ আমরা হিটলার নই। তো তার জন্য ওরা কি করা হয়, যে এই ম্যামালস গুলোর উপর দিয়ে প্রথমে টেস্ট গুলো করা হয়। তো সেই ম্যামালস গুলোর ক্ষেত্রে আমরা যদি আর্টিফিশিয়ালি বানিয়ে ফেলতে পারি, অনেকগুলো ট্রান্সমিট করতে পারি, তাহলে প্রচুরভাবে তার রেজাল্ট তাড়াতাড়ি পাবো। টু স্টাডি দ্য কন্ট্রিবিউশন অফ জিনস ইন দ্য ডেভেলপমেন্ট অফ ডিজিজ, বায়োলজিক্যাল প্রোডাক্টস, জীবজ উৎপাদনের ক্ষেত্রে, ভ্যাকসিন সেফটি টেস্ট, ভ্যাকসিন তো বানিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে মানুষকে দেবো কি করে? এই জন্য ভ্যাকসিনটাকে আগে লোয়ার অর্গানিজমের মধ্যে টেস্টিং করতে হয়, সেই টেস্টিং ক্ষেত্রে ইউজ করতে পারি। আর হচ্ছে কেমিক্যাল সেফটি টেস্টিং, টক্সিসিটি, কতটা টক্সিসিটি হচ্ছে, সেই টেস্টিং এর ক্ষেত্রে আমরা এইগুলোকে ব্যবহার করতে পারি, ট্রান্সজেনিক অ্যানিমালস গুলোকে। ক্লিয়ার? নাও বেনিফিটস অফ ট্রান্সজেনিক অ্যানিমালস, টু স্টাডি দ্য রেগুলেশন অফ জিনস এন্ড নর্মাল ফিজিওলজি এন্ড ডেভেলপমেন্ট, স্টাডি দ্য কমপ্লেক্স ফ্যাক্টরস সাচ এজ ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরস। এইগুলো পরপর পরপর বায়োলজিক্যাল রোলস যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে তো আমরা বিভিন্ন ট্রান্সজেনিক অ্যানিমালস এর ক্ষেত্রে এইগুলোকে পরীক্ষা করে দেখতে পারি। নাও স্টাডি দ্য কন্ট্রিবিউশন অফ জিনস ইন দ্য ডেভেলপমেন্ট অফ, যেটা আমি পরপর স্টেপস গুলো বলছিলাম যে কোন কোন কন্ট্রিবিউশন গুলো করেছে, এগুলো আদৌ কিছু কাজ করবে কি করবে না হিউম্যান ডিজিজের ক্ষেত্রে, ট্রিটমেন্ট গুলো আসছে ক্ষেত্রে, যেরকম হিউম্যান ডিজিজ সাজেস ক্যান্সার, সিস্টিক ফাইব্রোসিস, রিমাটেড আর্থ্রাইটিস, অ্যালজাইমার্স, এগুলো আমরা এই ট্রান্সজেনিক অ্যানিমালস এর উপর টেস্ট করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো করতে পারছি। নাও বায়োলজিক্যাল প্রোডাক্টস, কি কি বায়োলজিক্যাল প্রোডাক্টস পেয়েছি আমরা এর সাহায্যে? হিউম্যান প্রোটিন, দ্যাট ইজ আলফা 1 অ্যান্টিট্রিপসিন, ইউজ ফর ট্রিটমেন্ট দ্য এমফাইসিমা। এমফাইসিমা অত্যন্ত একটা বাজে রোগ, সেই রোগের ক্ষেত্রে এইটা অত্যন্ত দরকার প্রোটিন ওষুধটা, সেটা আমরা বানাতে পারছি। প্রোডাক্টস ফর ট্রিটমেন্ট অফ ফিনাইল কিটোনুরিয়া, পিকিউ, অ্যান্ড সিস্টিক ফাইব্রোসিস, এই দুটো রোগের নাম তো তোমরা ইউনিট সেমিস্টার 3-তে পড়েছিলে। নাও বায়োলজিক্যাল প্রোডাক্টস এর ক্ষেত্রে রোজি, ফার্স্ট ট্রান্সজেনিক কাউ, এই নামগুলো একটু মনে রাখতে হবে। হিউম্যান প্রোটিন এনরিচড মিল্ক, আর হচ্ছে কন্টেন্স দ্য হিউম্যান আলফা ল্যাক্টোঅ্যালবুমিন, ইট ইজ আ নিউট্রিশনালি মোর ব্যালেন্সড প্রোডাক্ট ফর দ্য হিউম্যান বেবিজ দ্যান ন্যাচারাল কাউ মিল্ক, যেহেতু এটার মধ্যে প্রচুর পরিমাণে আমরা এটা পাচ্ছি, তাহলে এটা একটা উপকারিতার মধ্যে পড়ে। নাও ভ্যাকসিন সেফটি টেস্টিং, কোন কোন ভ্যাকসিনস গুলোকে আমরা টেস্ট করতে পেরেছি, তা নাহলে তো মুশকিল হয়ে যাবে। ট্রান্সজেনিক মাইস আর ইউজ টু টেস্ট দ্য সেফটি অফ দ্য পোলিও ভ্যাকসিন, প্রথমে ওই ইঁদুরের উপর পরীক্ষা করা হয়েছিল। ইফ ইট ইজ রিলায়েবল দে ক্যান রিপ্লেস দ্য ইউজ অফ মাঙ্কিজ, যদি ওটা পাস করে তখন মাঙ্কিতে দেওয়া হবে, টু টেস্ট দ্য সেফটি অফ দ্য ভ্যাকসিন, স্টেপ বাই স্টেপে আনা হয়, তারপরে গিয়ে মানুষের বাচ্চাকে দেওয়া হচ্ছিল পোলিওটা। নাও এরপর আছে কেমিক্যাল সেফটি টেস্টিং, ট্রান্সজেনিক অ্যানিমালস গুলো যে জিনগুলো ক্যারি করে, মেক দেম মোর সেন্সিটিভ টু টক্সিক সাবস্টেন্সেস অ্যান্ড নন ট্রান্সজেনিক অ্যানিমালস এর ক্ষেত্রে। ক্লিয়ার? তো এই যে রেজাল্ট পাওয়ার জন্য আমরা তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার জন্য, ম্যামালস এর মধ্যে রেজাল্ট তাড়াতাড়ি পাওয়ার জন্য আমরা এইগুলো ইউজ করি, ট্রান্সজেনিক অ্যানিমালস গুলো। এবার আছে একটু অন্য দিকে যাচ্ছি, সেটা হচ্ছে এথিক্যাল প্রবলেমস অফ আনপ্রেডিক্টেড রেজাল্টস। জেনেটিক মডিফিকেশন যেটা করা হলো, সেই ম্যানিপুলেশনের ফলে আমরা যেটা বানালাম বা যে ফুডটা তৈরি করলাম, সেটা আমাদের শরীরে কোনো প্রবলেম করে কি না, বা যে ভ্যাকসিনটা তৈরি করলাম সেটা মার্কেটে দিয়ে দিলাম, মার্কেটে দেওয়ার পর তার থেকে কোনো অ্যাডভার্স রেজাল্ট আসছে কিনা, সেগুলো জানা অত্যন্ত দরকারি। তো সেই জন্য কতগুলো এথিক্যাল ব্যাপার এখানে মাথায় রাখতে হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেট আপ করেছে, মনে রাখবে, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অ্যাপ্রুভাল কমিটি, জিইএসি, যারা ডিসিশন নেয় ভ্যালিডিটি অফ জিএম রিসার্চ অ্যান্ড যে সেফটি, জিএমও যেগুলো তৈরি হয়েছে তার সেফটি মেজার্স অফ পাবলিক সার্ভিসের ক্ষেত্রে কতটা সেফটি হিসেবে কাজ করে। নাও চুরিচামারি মানে বায়োপাইরেসি, বায়োরিসার্চ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তারা চুরি করে নিচ্ছে, তাও তাদের নিজেদের বলে দাবি করছে। এই বায়োপাইরেসি অত্যন্ত একটা মারাত্মক, পাইরেসি কথাটা তোমরা সবাই শিখে গেছো এখন। তো ওই বায়োপাইরেসি, বায়োলজিক্যাল প্রোডাক্টগুলোকে চুরি করা হচ্ছে, প্রপার অথরাইজেশন না নিয়ে নিজের নামে চালিয়ে দিচ্ছে আর কি। যেরকম দেখো ইন্ডিয়ান কন্টিনেন্টের মধ্যে বাসমতি রাইস, হার্বাল মেডিসিন, হলুদ, নিম, এগুলো কিন্তু আমাদের এই কন্টিনেন্টগুলোতে হয়, কিন্তু এগুলো এদের জিন্সগুলোকে চুরি করে বিভিন্ন বিদেশে এগুলো ওরা নিজেদের বলে দাবি করছে।
ক্লিয়ার? তো সেইগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় বায়োপাইরেসি। তো এগুলো একটা এথিক্যাল ব্যাপার। নাও বাসমতি রাইস ইউনিক অ্যারোমা ফ্লেভার, যেটা আমাদের 27টা মতন ভ্যারাইটি আমাদের বাসমতি রাইস আছে, কিন্তু আমেরিকান কোম্পানি এই বাসমতি রাইস ইউএস পেটেন্ট ওরা নিজেরা নিয়ে নিয়েছিল, পরে আবার কোর্টে ওরা হেরে যায়, ইন্টারন্যাশনাল কোর্টে, তখন ওরা আবার এটাকে ফেরত পায়, ইন্ডিয়া ফেরত পায়। যাই হোক, ওরা কিন্তু জিনটা চুরি করে নিয়েছিল। এরপরে দেখো, ডেভেলপ দ্য লজ অফ প্রিভেন্ট দ্য আনঅথরাইজড এক্সপ্লয়টেশন অফ বায়োরিসোর্স এন্ড ট্র্যাডিশনাল নলেজ। ইন্ডিয়ান পেটেন্ট বিল আনা হয়েছে পার্লামেন্টে, ইন্ডিয়ান পার্লামেন্টে, যেটাকে আমরা পরবর্তীকালে বায়ো পেটেন্ট বলছি, বায়ো পেটেন্ট। এই গেল। এরপরে একটা জাস্ট ছোট্ট কথা, তাহলে আমরা এখানে 3টে জিনিস শিখলাম, একটা হচ্ছে বায়ো এথিক্স, বায়ো পাইরেসি, বায়ো পেটেন্ট। বায়ো পেটেন্ট মানে যে বিজ্ঞানী বা যে দেশ এটা তৈরি করেছেন, বা যে জনজাতি গোষ্ঠী যে যিনি তৈরি করেছেন তার সত্তা, তাকে পেটেন্ট বলে। যেমন তোমরা জানো সবাই, হয়তো নামটা শুনে থাকবে, সেটা হচ্ছে সিউডোমোনাস পুটিডা। সিউডোমোনাস পুটিডা একটা আর্টিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি করেছিলেন, সেই ব্যাকটেরিয়াটাকে বলা হয় অয়েল স্পিল ব্যাকটেরিয়া, তেল খোকো ব্যাকটেরিয়া। ডক্টর আনন্দমোহন চক্রবর্তী, ইনি সম্ভবত এই 2 বছর আগে মারা গেলেন। তো ওই আনন্দমোহন চক্রবর্তী তো উনি আবিষ্কার করেছিলেন এবং নোবেলও পেয়েছিলেন। এইটা আবিষ্কার করার পরে এই ব্যাকটেরিয়াটাকে যখন সমুদ্রে তেলবাহী জাহাজগুলো থাকে, তেল কোনো কারণে যদি তেল সমুদ্রে পড়ে, এই ব্যাকটেরিয়াগুলো যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে ওটা কি হয়, ওটা অক্সিডাইজ করে দেয়, মানে পলিউশনটাকে কমিয়ে দেয়। তো এটা একটা ভালো, তার পেটেন্টটা উনি পেয়েছিলেন। ঠিক আছে, যে আবিষ্কর্তা তার পেটেন্ট। তা প্রমিস অফ বায়োটেকনোলজি, একটু ভালো করে দেখো যে আমরা কি চাইছি, কি কি প্রমিস আমাদের চাইছি। CRISPR জিন এডিটিং, যেটা আমাদের জেনেটিক মডিফিকেশনের ক্ষেত্রে কাজে লাগে, মেন উদ্দেশ্য। বায়োলজিক্যাল সিস্টেমে নতুন সিনথেসাইজিং জিনিস তৈরি করা, আর হচ্ছে সাস্টেনেবল সলিউশন, বায়োফুয়েলস অ্যান্ড বায়োডিগ্রেডেবল মেটেরিয়ালস। বিভিন্ন যে আমাদের যে জিনিস সাস্টেনেবল যে ইয়েগুলো আছে, সেগুলোকে আমরা বায়োফুয়েল তৈরি করা, সেখানে বায়োডিগ্রেডেবল মেটেরিয়ালস তৈরি করা, নাহলে তো সারা দেশটা তো প্লাস্টিকে ছেয়ে যাচ্ছে, সেগুলো থেকে আমরা কিভাবে রেহাই পাবো। এটা হচ্ছে প্রমিস অফ বায়োটেকনোলজি। হয়েছে। এরপর এই যে যিনি বলছিলাম আর কি, যে এথিক্স অ্যান্ড সাস্টেনেবিলিটি, বায়োটেক ইনোভেশনস, পিউরিফিকেশন, ফর্মুলেশন অ্যান্ড স্ট্রিম প্রসেসিং। বায়োটেকনোলজির ক্ষেত্রে আমরা কি কি চাইছি, ভবিষ্যতে আমরা আরো কি কি চাই এইটা থেকে। এরপর এটা গেল, এই হচ্ছে ছোট্ট চ্যাপ্টারটা। এবারে দুটো মানে প্রিন্সিপাল অ্যান্ড প্রসেসেস আর অ্যাপ্লিকেশন থেকে কিছু কোয়েশ্চেন আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। সবকটার উত্তর আমি ইচ্ছাকৃতভাবেই দেবো না, যাতে তোমরা নিজেরা একটু পড়ে বের করতে পারো। প্রথমে দেখো আচ্ছা এখানে বলে দিই, এই যে ইউনিটটা, ইউনিট 9, এই ইউনিট 9 থেকে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন আমি একসাথে করেছি। বায়োটেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশন চ্যাপ্টার 9 যেটা রয়েছে, চ্যাপ্টার 10 এটা নয়, এটা তোমাদের নয়, এটা শুধু এইটাই রয়েছে। এইটাতে দেখো কি কি কোয়েশ্চেন্স রয়েছে, যে 2 মার্কসের করতে হবে, একটা করতে হবে, 3 মার্কসের দুটো করতে হবে, 4টে থাকবে, এখানে দুটো থাকবে, আর হচ্ছে 4 মার্কসের একটা করতে হবে, এটা হচ্ছে কম্পিটেন্সি বেসড, কম্পিটেন্সি বেসড। এই হচ্ছে টোটাল 12 নাম্বার, 2 6 2 8 4 12, এই 12 নাম্বার থাকবে এই ইউনিট থেকে। কতগুলো কোয়েশ্চেন দেখি। নেম দ্য মেটেরিয়াল ইউজড অ্যাজ এ ম্যাট্রিক্স ইন জেল ইলেকট্রোফোরেসিস and mention its role. Why is it essential to have a selectable marker in a cloning vector? দেখো 1+1 2 মার্কস এর কোশ্চেন। কেন সিলেক্টেবল মার্কার দরকার? উপরের কোশ্চেনটা দেখো, উত্তর দেওয়া দরকার আছে কি? আমার মনে হয় তোমরা আগের ভিডিওটা তো পেয়ে গেছো, আগের ভিডিওতে উত্তর পেয়ে যাবে। আমি তাও দেখাচ্ছি উত্তর, একটা আমি জাস্ট পসিবল আনসার। মেটেরিয়াল ইউজড ইন ম্যাট্রিক্স ইন জেল ইলেকট্রোফোরেসিস, অ্যাগারোজ কমনলি ইউজ করা হয়, অর পলিঅ্যাক্রিলামাইন। কি রোল করে? একটা যে সিভ অর মলিকুলার মেস, জালের মতন মেস, দ্যাট সেপারেটস দ্য নিউক্লিক অ্যাসিডস অর প্রোটিন বেসড অন দেয়ার সাইজ অ্যান্ড চার্জ। ক্লিয়ার? আচ্ছা, সিলেক্টেবল মার্কারে কি দরকার আছে? সিলেক্টেবল মার্কার হচ্ছে a selectable marker helps to identify and select only those host cells which have successfully taken up the recombinant DNA. পরিষ্কার? Without it, one cannot distinguish transformed cells from the non-transformed cells.
যদি এটা আমরা না করি তাহলে ওই যে বলছিলাম অকারণ এত পরিশ্রম করে কোনো লাভ থাকবে না। ট্রান্সফর্মড কোনগুলো, নন ট্রান্সফর্মড কোনগুলো, সেগুলোকে সেপারেট করার জন্য। হলো উত্তর, দুটো পার্ট, 1 মার্কস 1 মার্কস। mention the uses of cloning vectors in biotechnology. ক্লোনিং ভেক্টরকে আমরা কেন ইউজ করব, বুঝতেই পারছো উত্তরটা, তাও আমি একটুখানি দেখি করেছি। Uses of cloning vector in biotechnology helps in linking the foreign aligned DNA with the host DNA. Second one, helps in the selection of recombinants from the non-recombinants. এইটা হচ্ছে ওই প্রশ্নটার উত্তর। পরেরটা দেখো, why is plasmid an important tool in biotechnology experiment? কেন নিশ্চয়ই জানো, উত্তর বলার আমার দরকার নেই, একটু আগেই আমি বলেছি প্লাজমিডের নিয়ে, তাও উত্তরটা দেখিয়েছি, দেখুন দেখে নাও। ওই যে ভেক্টর হিসেবে কাজ করে। আচ্ছা, is plasmid important for the biotechnology? এরপর আসছি, এই দেখো 5 prime C T T double A G 3 prime 3 prime G double A T T C 5 prime. What are such sequences called? কি বলা হয়? Name the enzyme used in recognizes such nucleotide sequences. Half এক। What is their significance in biotechnology? কি বলে সেটাকে বলেছিলাম, ওই যে প্যালিন্ড্রোমিক, সামনে পিছনে, এদিক বাম দিক থেকে যাও ডান দিক থেকে যাও, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সেস। আর সিগনিফিকেন্সটা কি? আচ্ছা, যে কোন এনজাইম দিয়ে এটাকে কাটবো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। আর সিগনিফিকেন্সটা কি? Significance of restriction enzyme is that these enzymes inspect the length of the DNA sequence and makes cut on a specific site. নির্দিষ্ট অঞ্চলে এটাকে কেটে দেবে, ligation. How does one visualize DNA on an agarose gel? কি করে দেখবো আমি agarose জেলের মধ্যে ডিএনএটাকে? ওই যে বলেছিলাম ইথিডিয়াম ব্রোমাইড আর ইউভি রেডিয়েশন। ইথিডিয়াম ব্রোমাইড দিয়েছি, আর তারপরে ইউভি লাইট দিলে ব্রাইট অরেঞ্জ কালার পাবো। এখানে কয়েকটা কোশ্চেন দিয়েছি আমি। রাইট দ্য রোল অফ ওরি অ্যান্ড রেস্ট্রিকশন সাইট। ওরি আগের ভিডিওটাতেও বলেছি, এখনো বলছি, যে যে পিবিআর 320 এর ক্ষেত্রে ক্লোনিং ভেক্টরে কি কি, ওরির কি কাজ, রেস্ট্রিকশন সাইটের কি কি কাজ। এই যে ওরি কি করে দেখো, ensures the replication and the copy number also. Restriction site provide an entry points for insertion of foreign DNA and help the selection of recombinants. Clear? আচ্ছা, এরপরে দেখো, what is palindromic sequence? Give an example of একটু আগেই যে প্রশ্নটা দিলাম সেটাই এর উত্তর হয়ে যাবে। Along with the name of the restriction enzymes that can cut the sequence. দুটো করবে, দুটো কোশ্চেন আছে, 1 1 2, এগুলো 2 মার্কস এর কোশ্চেন্স। Name the material used in matrix and gel electrophoresis. Mention its role. Why is essential selectable marker cloning vector? আচ্ছা, name the source of DNA polymerase used in PCR technique. ওই যে সেই প্রশ্নটা বলছিলাম, পিসিআর এর ক্ষেত্রে কোনটা ইউজ করি আমরা ডিএনএ পলিমারেজটা? প্যাক পলিমারেজ। কোথা থেকে পাই? থার্মাস অ্যাকোয়াটিকাস। মেনশন হোয়াই ইজ ইট ইউজড, কেন এটা ইউজ হয়? বিকজ থার্মোটলারেন্ট। While doing the PCR, denaturation step is missed. What will be its effect on the process? যদি কোনো কারণে ডিন্যাচুরেশনটা না ঘটে তাহলে কি হবে? উত্তর আমার বলা দরকার নেই বোধ হয়। পিসিআরটা আমি পড়িয়েছি আগেরটাতেও, ভিডিওটাতে বলেছিলাম, আজকেও বলেছি কিছুটা। রাইট দ্য রোল অফ রেস্ট্রিকশন সাইট অফ এ ক্লোনিং ভেক্টর। পিবিআর 322, পিবিআর 322 যে প্লাজমিড ভেক্টর। নাও এই যে given below the stepwise schematic representation of the process electrophoresis, identify the alphabets representing anode end. কোনটা anode end, কোনটা smallest DNA, আর কোনটা agarose gel, কোনটা কি end? anode এইটা, তারপরে smallest কোনটা? এইটা আর, তাহলে S হচ্ছে anode, আর হচ্ছে স্মলেস্ট, আর 11টা হচ্ছে কি রেখেছি? টি।
স্টেট দ্য ইম্পর্টেন্স অফ ইলিউশন ইন দিস প্রসেস, ওই যে সেপারেট করা, ওই যে 11 জেল থেকে ওকে সেপারেট তুলে নেওয়াটাকে বলা হয়। তাও দেখো এখানে লিখে দিয়েছি, বাই দিস প্রসেস এস অ্যানোড আর টি কোনটা, বাই দিস প্রসেস অফ ইলিউশন সেপারেশন অফ ডিএনএ ফ্র্যাগমেন্টস ক্যান বি স্টেইনড বাই ইথিডিয়াম ব্রোমাইড অ্যান্ড অ্যাম্পলিফাইড বাই দ্য পিসিআর টু বি ইউজড ইন ভেরিয়াস টেকনিক্স। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং তোমরা ইউনিট 3 সেমিস্টার 3-তে পড়েছিলে, সেখানেও কিন্তু ওই জেল ইলেকট্রোফোরেসিসের সাহায্যে ওই ডিএনএ গুলোকে সেপারেট করা হয়েছিল, মনে আছে বোধহয় তোমাদের। আচ্ছা, হোয়াট ইজ বায়োপাইরেসি, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইট টু এক্সাম্পলস অফ বায়োপাইরেসি, মেনশন হোয়াই, হোয়াট ইজ বায়োপেটেন্ট, 2 + 1, 1 + 1 + 1, 3 নম্বরের প্রশ্ন। এরপরে দেখো এই যে যেটা বলছিলাম কম্পিটেন্সি বেসড। অজয় ইজ এ স্টুডেন্ট অফ বায়োটেকনোলজি। His professor tells him that for transformation with recombinant DNA by bacterial cell must be made capable of taking up DNA as DNA does not pass through the membranes, কোষ পর্দার ভিতর দিয়ে ঢুকছে না। While doing experiment in the lab, Ajoy noticed that bacterial cells were not taking up the foreign DNA even after treating with sodium ion. He asked his professor the reason behind this. His professor explained that he should not check the valency and charge of the ion that he is using for the treatment. ভালো করে পড়ো, আজকেই পড়িয়েছি আমি এটা, যে ওই যে আগের ভিডিওটাও বলেছি ভেক্টরলেস জিন ট্রান্সফারের সময় যেভাবে আমরা ভেক্টর কিভাবে তোমরা আয়নে ডাইভ্যালেন্ট আয়ন ক্যালসিয়াম, what type of ions are used in DNA mediated gene transfer and why, clear? তো এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার, সেকেন্ড কি দেওয়া আছে, what are their methods used for DNA mediated gene transfer, কতগুলো উত্তর এখানে আমি দিয়েছি দেখো, সেই একই উত্তর, এগুলো বলা উচিত নয় আমার, কারণ আমি আজকেই বলেছি তোমাদেরকে divalent cations calcium ion are used for DNA mediated gene transfer because they help neutralize the negative charge of DNA. আর আলাদা প্রসেস গুলো কি আছে, মাইক্রো ইনজেকশন, জিন গান। আর কোন পার্টিকুলার টেম্পারেচারটা মেনটেন করা হয় কেন, রিকোয়ার্ড ফর দ্য হিট শক, ওই যে বললাম প্রচুর টেম্পারেচার বাড়িয়ে দিই তারপর টেম্পারেচারটা কমিয়ে দেওয়া হয়। আর টেম্পারেচারটা মনে রাখবে, এইটা খুব দারুণ জিনিস, লাস্ট লাইন রেখেছি, বাট দ্য টেম্পারেচার মাস্ট বি অপটিমাল, এই লাইনটা লিখতে হবে, নাহলে নাম্বার দেবে না, টু অ্যাভয়েড সেল ড্যামেজ while allowing the transient pores from the efficiency, pores, এটা pores হবে। নাও কম্পিটেন্সি বেসড আরেকটা কোশ্চেন দেখো, সায়েন্টিস্ট wanted to produce a human insulin using recombinant DNA technology. Earlier, insulin was obtained from the pancreas of slaughtered cattle and pigs, which sometimes caused allergic reactions. Allergy, এটা পড়ার সময় ধরে পড়বে। Reactions in patients. With biotechnology, human insulin is produced by introducing insulin genes into E. coli. The pro-insulin produced is later modified into the functional insulin. Why is insulin obtained from animals not fully satisfactory for human use? How is recombinant insulin produced in bacteria? What is the difference between the pro-insulin and mature insulin? তিনটে প্রশ্নের উত্তরই আজকে আমি বলেছি, তাও আরেকবার এটা উত্তর আমার বলা দরকার নেই, একটু আগে দেখো এইখানে পেয়ে যাচ্ছ এই উত্তরটা, এইখানের মধ্যে পেয়ে যাচ্ছ এই যে এই লাইনটা, হাউ ইজ রিকম্বিনেন্ট ইনসুলিন প্রডিউস ইন ব্যাকটেরিয়া, কিভাবে তৈরি করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে, পুরো স্টেপসটা ছোট ছোট করে বলবে, ডিএনএটাকে জিনটাকে আইডেন্টিফাই করা হয়, সেটাকে কেটে নেওয়া হয়, কেটে নেওয়ার পর সেটাকে প্লাজমিডে দেওয়া, ব্যাকটেরিয়াল প্লাজমিড, ইকোলাইতে প্লাজমিডে PBR322 দেওয়া হয়, দেওয়ার পর সেটাকে কাইমেরিক ডিএনএ তৈরি হলো বা রিকম্বিনেন্ট ডিএনএ, দ্যাট শুড বি প্লেসড ইন হোস্ট সেল, সেটাকে মাল্টিপ্লাই করা হয় ডাউন বায়োরিয়েক্টরে রেখে, তারপরে ডাউনস্ট্রিম প্রসেসিং করে তৈরি করা হয়, ছোট 2 মার্কসের। আর এটা কি দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রো ইনসুলিন ম্যাচিউর ইনসুলিন, 3, 2, এর 3টে চেন রয়েছে এবিসি, এর 2টো চেন রয়েছে, ক্লিয়ার? আরেকটা ছবি দেখো, আরেকটা কোয়েশ্চেন, জিন অফ ইন্টারেস্ট ইন্ট্রোডিউসড ইন দ্য ক্লোনিং ভেক্টর, এইটা দেখো ভালো করে, PBR322 খুব ভালো করে পড়বে। আমি একটা আজকে মনে রাখার সহজ উপায় বলেছিলাম আগের ভিডিওতে, প্রশান্ত, প্রবীর,
ইকোলজি ক্লাস করতে হিন্দি মিডিয়াম টিচারের কাছে গেল, টিচারের নাম ব্রাহ্মীণ সালমান, প্রশান্ত আর কন্টিনিউ করবে না, প্রবীর কন্টিনিউ করবে, এইভাবে মনে রাখবে, দেখবে পরপর পরপর মনে রাখা যাবে। যাক, সেটা এখানে সেটা বিষয় নয়। এই ডায়াগ্রামটা দেখে দেখো, ইকো R1, ব্যাম H1, হিম D3 রিপ্রেজেন্ট করে কি? স্টেট দেয়ার ফাংশন। এগুলোর উত্তর আমি ইচ্ছে করেই বলিনি, যাতে তোমরা একটু নিজেরা বের করো। রাইট দ্য প্রপার্টি অফ প্লাজমিড অ্যান্ড ব্যাকটেরিওফাজেস দ্যাট মেক্স দেম এফিসিয়েন্ট। কোন কোন বৈশিষ্ট্য থাকলে তারা সুনির্দিষ্ট ভেক্টর হিসেবে কাজ করতে পারে, ক্লোনিং ভেক্টর। আইডেন্টিফাই দ্য জিন ইউ শুড সিলেক্ট ফ্রম দ্য রোল অফ সিলেক্টেবল মার্কার ইন PBR322। সিলেক্টেবল মার্কারের ক্ষেত্রে PBR322 তে কোন জিনটা তুমি এক্সপেক্ট করছো? হয়েছে? আচ্ছা, এই যে আরেকটা কম্পিটেন্সি বেসড কোশ্চেন দেখো, আরেকটা কম্পিটেন্সি বেসড। The process shown in the below to the get billion copies of recombinant DNA with the desired genes for the commercial use. What happens if the first step is missed? ওই কোশ্চেনেও বলেছেন যদি এটা না হয় তাহলে কি হবে? What will be the effects of the process? Why is Taq polymerase preferred in this process? এই যে thermotolerant, ক্লিয়ার? এটা দিয়ে প্রশ্ন আসতে পারে। তো এই হচ্ছে পুরো বিষয়টা হলো। এরপর আমরা চলে আসছি যে এই যে ইউনিটটা আমরা বললাম, এই ইউনিট থেকে আমরা পাবো তাহলে কি কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি 2 মার্কসের একটা, 2 into 1, 3 মার্কসের দুটো পাচ্ছি, 4 মার্কসের একটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে দাঁড়ালো 2, 6, 4। এই হচ্ছে তোমার এই চ্যাপ্টারের লোড। ঠিক আছে, এই হচ্ছে এই চ্যাপ্টারের লোড। আশা করি দুটো চ্যাপ্টার মোটামুটি ঠিকই আছে, দুটো চ্যাপ্টার ইউনিট 9। এখান থেকে ভালো করে একটু ছবিগুলো ভালো করে দেখো, আর যে প্রসেসগুলো বলা হলো, যে স্টেপস অফ ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, ইনসুলিন প্রোডাকশনস, এগুলো করলেই এখান থেকে খুব ভালো হবে। থ্যাংক ইউ।